বল মেরে সোমনাথ লঘু কণ্ঠে হেসে উঠল। তারপর নিজেই সচকিতে ঠোঁটের উপর আঙুল রেখে মৃদু স্বরে কি একটা বলল। পরক্ষণে আরেকটি সুমিষ্ট হাসির শব্দ কানে এলো। হয়তো এটা সোমনাথের হাসির প্রতিধ্বনি, কিন্তু পর্দায় ও মিষ্টতায় এত প্রভেদ যে রমণী কণ্ঠের হাসি বলে ভ্রম হয়। বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে। আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতান্বেষী বরোদা সিরিজের একটি গল্প, প্রতিধ্বনি। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল। শুরু হচ্ছে প্রতিধ্বনি। মানুষের চরিত্র যতটুকু দেখেছি তাতে সে শুরু থেকে শেষ পর্যন্ত অবিচলিতভাবে সংগতি ও সামঞ্জস্য রক্ষা করে চলবে, এরূপ মনে করবার কোনো কারণ ঘটেনি। বরং একটানা সংগতি দেখলেই কেমন একটা বিস্ময় জাগে, সন্দেহ হয় কোথাও বুঝি কিছু গলদ আছে। কিন্তু যে লোকটার জীবনধারা গত 30 বছর ধরে প্রায় একইভাবে বয়ে যাচ্ছে, সে যদি কেবল একটা বাড়ি কেনবার ফলে হঠাৎ সম্পূর্ণরূপে বদলে যায়, তাহলে বন্ধুবান্ধবদের মনে উদ্বেগ ও দুশ্চিন্তার সৃষ্টি হওয়া বিচিত্র নয়। সোমনাথ সম্বন্ধে আমরাও একটু বিশেষ রকম উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। সোমনাথ বড়দার আষাঢ়ী গল্পের আসরে বড় একটা যোগ দিত না বটে, তবু সে আমাদের সকলেরই অন্তরঙ্গ বন্ধু ছিল। একেবারে প্রাণ খোলা লোক, অত্যন্ত মিশুকে ও আমোদে হেসে খেলেই জীবনটা কাটিয়ে দিচ্ছিল। বাবা মৃত্যুকালে টাকা রেখে গিয়েছিলেন, সুতরাং অন্য চিন্তা ছিল না। বিবাহের 3-4 বছরের মধ্যে স্ত্রীও মারা গিয়েছিল, কিন্তু নিঃসন্তান অবস্থায় বিপত্নী হয়েও সে আর বিয়ে করেনি। প্রাণখোলা লোক হলেও তার সুবুদ্ধির দ্বারে যে অর্গল ছিল, এই কথা অস্বীকার করবার কোনো উপায় নেই। বদখেয়ালও কিছু ছিল না। বিহার প্রান্তের বৈচিত্র্যহীন শহরে জীবনটা নেহাত একঘেয়ে হয়ে পড়লে কলকাতায় গিয়ে কিছুদিন নির্দোষ আমোদ প্রমোদ করে আসত। তারপর আবার রুষ্ট মনে বিলিয়ার্ড খেলায় মনোনিবেশ করত। তার জীবনে একটি মাত্র নেশা ছিল, ওই বিলিয়ার্ড খেলা। সিগারেট পর্যন্ত তাকে কোনোদিন খেতে দেখিনি, কিন্তু শহরে থেকেও সন্ধ্যার পর বিলিয়ার্ড খেলবার জন্য ক্লাবে আসেনি এমন একটা দিনও যায়নি। বাড়ি কেনার ব্যাপারটা হচ্ছে বিলিয়ার্ড খেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট, তাতে সন্দেহ নেই। তার পৈতৃক বাড়ি ছিল, মন্দ নয়, একটু সেকেলে গোছের হলেও ভদ্রলোকের বাসের সম্পূর্ণ উপযোগী। তবু সে 17,000 টাকা খরচ করে আরেকখানা বাড়ি কিনে বসল কেন? তার কোনো কারণ অনুসন্ধান করতে গেলে এক বিলিয়ার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আমাদের মিউনিসিপ্যাল সীমানার এক প্রান্তে গঙ্গার ধারে একটি পুরাতন বাড়ি ছিল, এবং বাড়িতে একটি অতি পুরনো মেম বাস করত। বস্তুত বাড়ি অথবা বুড়ি কোনটি বেশি পুরাতন এ নিয়ে আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়েছে। শেষে আমাদের মধ্যে কেউ একজন গেজেটিয়ার খুলে প্রমাণ করে দিয়েছিল
যে বাড়িটাই পুরনো। প্রায় 150 বছর আগে এক নীলকর সাহেব এই কুঠি তৈরি করেছিল। ক্রমে নীলের ব্যবসা উঠে যাওয়ায় তা পারিবারিক বাসভবনে পরিণত হয়েছিল। তারপর 3 পুরুষ ধরে নীলকর সাহেবের বংশধরেরা এইখানেই বাস করছে। বুড়ির শেষ উত্তরাধিকারিণী। আমাদের তর্কের নিষ্পত্তি হয়েছিল বটে, কিন্তু আর একটা প্রশ্ন উঠেছিল, বাড়ি অথবা বুড়ি শেষ পর্যন্ত কোনটি টিকে থাকবে? কিন্তু এক্ষেত্রেও বুড়ি হেরে গেল। একদিন শুনলাম তার গঙ্গা লাভ হয়েছে। বুড়ি চিরকুমারী, তাই সাক্ষাৎ ওয়ারিশ কেউ ছিল না। অল্পদিন পরে শোনা গেল বাড়ি বিক্রি হবে। নেহাত খেয়ালের বসেই একদিন বিকেলে আমরা কয়েকজন দেখতে গেলাম। সোমনাথের মোটর আছে, তার মোটরে চড়েই অভিযান হলো। ফাঁকা মাঠের মতো বিস্তৃত গঙ্গার তীরে অনুচ্চ পাঁচিলে ঘেরা ভিলা জাতীয় বাড়ি, চতুষ্কোণ বাড়ি, চারদিকে নিচু বারান্দা, মধ্যস্থলটা প্রায় 2 তলার মতো উঁচু হয়ে আছে। একটা প্রকাণ্ড ঝাউ গাছ নিতান্ত সঙ্গীহীনভাবে একপাশে দাঁড়িয়ে আছে। বাড়ির পিছন দিয়ে গঙ্গা প্রবাহিত। সামনের ফটকের স্তম্ভে শ্বেত পাথরের ফলকের ওপর নাম লেখা আছে, ইকোস, মানে প্রতিধ্বনি। বাড়ির একজন মুসলমান চৌকিদার ছিল, সেও বোধ করি বুড়ির সমসাময়িক। চাবি খুলে বাড়ির ভেতরটা আমাদের দেখালো। সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরগুলি, চেয়ার, সোফা, পালঙ্ক ঘরে ঘরে যেমন ছিল তেমনই সাজানো। বাড়ির ঠিক মাঝখানে একটি প্রকাণ্ড হল ঘর, ছাদ খুব উঁচু। অনেক উপরে কাচে ঢাকা স্কাইলাইট দিয়ে আলো আসার ব্যবস্থা, তবু ঘরটি ছায়াছন্ন। চৌকিদার সুইচ টিপে আলো জ্বেলে দিল। কয়েকটা বাল্ব একসঙ্গে জ্বলে উঠল। তখন দেখলাম ঘরের মাঝখানে একটি বিলিয়ার্ড টেবিল রয়েছে। টেবিলের উপর সবুজ আবরণে ঢাকা 3টি বাল্ব কেবলমাত্র টেবিলের সমতল পৃষ্ঠের ওপর আলো ফেলেছে। ঘরের অন্য আবরণ বিশেষ কিছু নেই। দেওয়ালের ধারে 2টি সেটি, একধারে বিলিয়ার্ড যষ্টি রাখবার র্যাক, তাতে সারি সারি কয়েকটি কিউ রাখা রয়েছে। দেওয়ালের গায়ে একটি রঙের মার্কিন বোর্ড, কতদিনের পুরনো বলা যায় না। তাতে অঙ্কের চিহ্নগুলি একেবারে অস্পষ্ট হয়ে গিয়েছে। চারিদিকে তাকিয়ে সোমনাথ মৃদুস্বরে বলে উঠল, বাহ! সত্যি, ঘরের আধা অন্ধকার মোলায়েম আবহাওয়া মনের উপর একটা অনির্বচনীয় প্রভাব বিস্তার করে। ঘরে প্রবেশ করেই আমি তা উপলব্ধি করেছিলাম। তাই সোমনাথকে সমর্থন করে আমিও ওই জাতীয় একটা কিছু বলতে যাচ্ছি, এমন সময় আমার কানের কাছে কে যেন চাপা গলায় বলল। চমকে পিছনে তাকালাম। আমার সঙ্গে সঙ্গে আর সকলেও পিছনে তাকালো, কিন্তু পিছনে কেউ নেই। আমরা উদ্বিগ্নভাবে পরস্পরের দিকে তাকালাম। তখন বৃদ্ধ চৌকিদার ভাঙা গলায় বুঝিয়ে দিল যে সেটা প্রতিধ্বনি। এই ঘরে প্রতিধ্বনি আছে। কথা বললে অনেক সময় কথার ভগ্নাংশ ফিরে আসে। আশ্বস্ত হলাম বটে, কিন্তু মনে একটু ধোঁকা লেগে রইল। চৌকিদার অতগুলো কথা বলল, কই তার একটা কথাও তো ফিরে আসলো না। যাই হোক, পরিদর্শন শেষ করে ফিরে আসলাম।
ফেরবার পথে সোমনাথ একবার বলল, খাসা বাড়িখানা, আর এই বিলিয়ার্ড রুমটা চমৎকার। বিলিয়ার্ড রুমের চমৎকারিত্ব তাকে কতদূর মন্ত্রমুগ্ধ করেছে তা বুঝতে পারলাম দিন দশেক পরে, যখন শুনলাম সে বাড়িখানি কিনে নিয়েছে। তারপর আরও বিস্ময়কর সংবাদ, সে পৈতৃক বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠে গেছে। গৃহপ্রবেশের দিন আমাদের সকলকে নিমন্ত্রণ করে খাওয়ালো বটে, কিন্তু কেন জানি না সমস্ত ব্যাপারটাতে আনন্দ উৎসবের স্পর্শ লাগলো না। কেবলই মনে হতে লাগলো এটা সোমনাথের চিরবিদায় ভোজ। আর তাই দাঁড়ালো 2 মাইল দূরে উঠে গেলে পুরনো বন্ধু কিছু পর হয়ে যায় না, কিন্তু সোমনাথ যেন মনের দিক দিয়েও আমাদের অনেক দূরে সরে গেল। মাঝে মাঝে সে ক্লাবে আসতো এবং আগের মতো হাসি গল্প করবার চেষ্টা করতো বটে, কিন্তু দেখলাম তার মনটা আগাগোড়া বদলে গিয়েছে। আগে যেমন সমস্ত গল্প কৌতুক ও খেলায় মন প্রাণ ঢেলে যোগ দিতে পারত, এখন আর তেমন পারে না। তার প্রাণ খোলা হাসিটাও যেন কেমন অন্যমনস্ক হয়ে পড়েছে। যে এতদিন রক্ত মাংসের মানুষ ছিল সে যেন হঠাৎ অবাস্তব ছায়ায় পরিণত হয়েছে। ক্লাবে বসে সোমনাথ সম্বন্ধে কথা হচ্ছিল। পৃথ্বী বলল, উদিত বাসান, বাড়িটা সোমনাথকে গিলে খেয়েছে। আচ্ছা, কতদিন হলো এদিকে আসেনি? আমার হিসাব ছিল। বললাম, আমাদের জনা অভিনয়ের রাত্রে তাকে শেষ দেখেছে, মাসখানেক হলো। অমূল্য বলল, ওইসব ক্ষুদিত পাশান টাশান নয়, আসলে নিজের বিলিয়ার্ড টেবিল পেয়েছে, রাত দিন তাই খেলছে। বড়দা এক পাশে বসেছিল, কড়িকাঠের দিকে চোখ তুলে বলল, অমূল্য ভ্রু তুলে তার দিকে ফিরল। মানে বলতে চাও কি, তাকে ভূতে পেয়েছে? বড়দা উত্তর দিল না, কড়িকাঠের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ নামিয়ে আমাকে লক্ষ্য করে বলল, যে রাত্রে সোমনাথ আমাদের নিমন্ত্রণ করে খাইয়েছিল সে রাত্রির কথা মনে আছে? কোন কথা? খাওয়া দাওয়ার পর তুমি আর সোমনাথ বিলিয়ার্ড খেলেছিলে, বোধহয় বলোনি। আমি বসে তোমাদের খেলা দেখছিলাম। সেই সময় তোমার নিজের খেলার কোনো বিশেষত্ব লক্ষ্য করনি? লক্ষ্য যে করেছিলাম তা নিজের কাছেও এতদিন স্পষ্টভাবে স্বীকার করিনি, অথচ বড়দা তা লক্ষ্য করেছে। ভালো খেলোয়াড় বলে আমার অহংকার নেই, কিন্তু সেদিন আমার খেলা আশ্চর্য রকম খুলে গিয়েছিল। আর শুধু তাই নয়, একটা অদ্ভুত অনুভূতি আমাকে অভিভূত করে ফেলেছিল। প্রত্যেকবার বল মারার সময় মনে হয়েছিল আমি খেলছি না, অন্য কেউ আমার হাত ধরে খেলিয়ে দিচ্ছে। আমি হয়তো পট রেড মারবার চেষ্টা করছি, কিন্তু বলের সঙ্গে কিউয়ের সংস্পর্শ হওয়ার আগে যেন একটা অদৃশ্য হাত আমার হাতে ঈষৎ নাড়া দিয়ে আমাকে লক্ষ্যভ্রষ্ট করে দিচ্ছে। ফলে আমার বল রেডকে স্পর্শ করে সমস্ত টেবিল ঘুরে একটা অসম্ভব পকেটে প্রবেশ করেছে। এমনি অনেকবার ঘটেছিল। ক্রমে আমার মনে এমন একটা মোহাচ্ছন্ন ভাব এসে পড়েছিল যে যন্ত্রচালিতের মতো খেলে গিয়েছিলাম। সোমনাথ সেদিন আমাকে হারাতে পারেনি। খেলার শেষে মোহের অবস্থা কেটে গেলে এই বলে নিজেকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে খেলার ক্ষেত্রে দৈবাত এরকম অঘটন ঘটে যায়। নিকৃষ্ট খেলোয়াড় হঠাৎ ভালো খেলে ফেলে, কিন্তু এর মধ্যে অলৌকিক কিছু আছে তা তখন ভাবিনি। আজ বড়দা মনে করিয়ে দিতেই সমস্ত ঘটনা মনে পড়ে বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠলাম।
আমি বিস্ফারিত চোখে চেয়ে আছি দেখে বড়দা বলল, তাহলে লক্ষ্য করেছিলে? আমি আরেকটা জিনিস শুনেছিলাম যা তোমরা কেউ শোনোনি। খেলায় তন্ময় ছিলে বলেই বোধহয় শুনতে পাওনি। কি? হাততালির শব্দ। সোমনাথ একটা খুব সুন্দর মার মেরেছিল। 3টে বলে ঠোকাঠুকি হয়ে 3টেই একই পকেটে গেল। ঠিক তারপর কে যেন খুব মোলায়েম হাতে হাততালি দিয়ে উঠল। ওটা প্রতিধ্বনি। যেখানে সহজ স্বাভাবিক ব্যাখ্যা সম্ভব সেখানে ভূত প্রেত টেনে আনার মানে বুঝি না। বলে বলে ঠোকাঠুকি হওয়ার আওয়াজ প্রতিধ্বনি হলে সেটা হাততালির মতোই মনে হয়। আশ্চর্য বলতে হবে, বল ঠোকাঠুকি তো বরাবরই হচ্ছিল, তবে প্রতিধ্বনিটা ঠিক সেই সময় হলো কেন? কিছুক্ষণ কোনো কথা হলো না। এইখানে একটা কথা উল্লেখ করা দরকার। বহুরূপী নাম দিয়ে যে ব্যাপারটা আগে লিপিবদ্ধ করেছি তা ঘটবার পর থেকে বড়দার গল্প সম্বন্ধে আমাদের মনের ভাব বেশ একটু পরিবর্তিত হয়েছিল। সকলেরই নাস্তিকতার গোড়া একটু হালকা হয়ে গিয়েছিল। চুনি তো বিস্তর বই কিনে মহা উৎসাহে প্রেততত্ত্বের চর্চা আরম্ভ করেছিল। অমূল্য যদিও এখনো তর্ক করতে ছাড়েনি, তো তার ঝাঁজ অনেকটা কমে এসেছিল। ঋষি আমাদের আলোচনাকে সিধে পথে ফিরিয়ে আনল। বলল, সে যাই হোক, কথাটা শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে কি? সোমনাথ যে বাড়ি কিনে একেবারে আলাদা মানুষ হয়ে গেল, আমাদের সংসর্গ পর্যন্ত ছেড়ে দিল, এর কারণটা তো কেউ দেখাতে পারলে না। তাকে ভূতে পেয়েছে এ কথায় শ্রদ্ধা করা যায় না। তবে হয়েছে কি তার? আমার কি মনে হয় জানো, সোমনাথ আমাদের চেয়ে ঢের বেশি মনের মতো সঙ্গী পেয়েছে। পুরনো বাঁধনের পাশে খুব শক্ত নতুন বাঁধন পড়েছে, তাই পুরনো বাঁধন ঢিলে হয়ে গেছে। বড়দার কথার ইঙ্গিতটা ভুল করবার মতো নয়, কিন্তু এতই আজগুবি যে নির্বিচারে মনে নেওয়া যায় না। অমূল্য আমাদের সকলের মনের ভাব যেন প্রতিধ্বনি করে বলল, অর্থাৎ তুমি বলতে চাও এক দঙ্গল ভূতের সঙ্গে সোমনাথের এতই দহরম মহরম হয়ে গেছে যে মানুষের সঙ্গে তার আর ভালো লাগছে না? যত সব। এবারও বড়দা সোজাসুজি উত্তর দিল না, বরঞ্চ যেন নিজের চিন্তায় নিমগ্ন হয়ে গিয়েছে এমনই ভাবে চুপ করে রইল। মিনিট 2-3 পরে কতকটা আত্মগতভাবেই বলল, 21 প্রতিধ্বনি। অদ্ভুত নাম বাড়িটার। যে লোক বাড়ি তৈরি করেছিল সেই হয়তো নামকরণ করেছিল, কিংবা তার পরবর্তীরা বাড়ির আবহাওয়া দেখে নাম রেখেছিল প্রতিধ্বনি। চুনি এতক্ষণ বসে আলোচনা শুনছিল, কথা বলেনি। এখন একবার গলা খাঁকারি দিয়ে বলল, কিছুদিন থেকে একটা থিওরি আমার মাথায় ঘুরছে। কিসের থিওরি? এইসব হানাবাড়ি সম্বন্ধে। এখনও থিওরিটা ঠিক স্পষ্ট রূপ গ্রহণ করেনি, তবু। কি থিওরি তোমার শুনি? চুনি একটু ইতস্তত করে বলল, এই প্রতিধ্বনি শব্দটার মধ্যে আমার থিওরির বীজ নিহিত রয়েছে। দেখো, শব্দের যেমন প্রতিধ্বনি আছে তেমন বাস্তব ঘটনার প্রতিধ্বনি থাকতে পারে নাকি? প্রতিধ্বনি না বলে তাকে প্রতিবিম্বও বলতে পারো, ব্যাপারটা মূলে একই। ধ্বনির প্রতিধ্বনি সবসময় থাকে না। যেমন এই ঘরের মধ্যে তোমরা গলা ফাটিয়ে চিৎকার করলেও এতটুকু প্রতিধ্বনি পাবে না। আবার এমন একটা জায়গা আছে যেখানে চুপি চুপি কোনো একটা কথা উচ্চারণ করলেও কোনো এক অদৃশ্য প্রতিবিম্বতে ধাক্কা খেয়ে সেটা দ্বিগুণ জোরে ফিরে আসে। আমার মনে হয় হানাবাড়িগুলো এই ধরনেরই জায়গা। গ্রামাফোন রেকর্ডের মতন তারা অতীতের কতগুলো বাস্তব ঘটনা সঞ্চয় করে রাখে, তারপর সুবিধা পেলেই তার প্রতিধ্বনি করতে থাকে। বড়দা, তোমার কি মনে হয়? থিওরিটা অভিনব বটে, কিন্তু বড়দার মুখ থেকে এর অনুমোদন আশা করা যায় না। সে গোঁড়া ভূত বিশ্বাসী, অথচ থিওরি সত্য হলে ভৌতিক কাণ্ড মাত্রই একটা যান্ত্রিক ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রেতজনির স্বাধীন স্বতন্ত্র অস্তিত্ব কিছু থাকে না।
বড়দা খানিক চুপ করে থেকে বলল, তাহলে তোমার মতে প্রেতজনই নেই? যেগুলোকে ভৌতিক ফেনোমেনন বলে মনে হয় সেগুলো অতীতের প্রতিধ্বনি মাত্র। না, তা ঠিক নয়। আমি বলতে চাই প্রেতজনই থাকে থাক, কিন্তু হানাবাড়িতে সাধারণত যেসব ব্যাপার ঘটে থাকে সেগুলো হয়তো অধিকাংশই প্রতিধ্বনি জাতীয়। আমি বললাম, সোমনাথের বাড়িতে প্রতিধ্বনি আছে সেটা আমরা জানি, সেটা কোন জাতীয়? চুনি বলল, সেইটাই আমি পরীক্ষা করতে চাই। তা তোমরা কেউ রাজি আছো? কি করতে হবে? আমি স্থির করেছি একদিন সোমনাথের বাড়িতে গিয়ে রাত্রে থাকব। সে হঠাৎ এমন বদলে গেল কেন, তার একটা সন্তোষজনক কৈফিয়ত আবশ্যক। সুতরাং মনস্তত্ত্বের দিক থেকে পরীক্ষাটা তুচ্ছ হবে না। আর যদি সে এমন কিছু পেয়ে থাকে যার তুলনাতে আজম্মের সমস্ত বন্ধন ঢিলে হয়ে গেছে, তাহলে সে অপূর্ব বস্তুটি কি তাও আমার জানা দরকার। অমূল্য একটু মুখ বাঁকিয়ে কবিতা আবৃত্তি করল। যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনি, তাহারই খানিক মাগিয়ে আমি নত শিরে। যদি সুবিধা হয় গোটা কয়েক প্রেতাত্মা বড়দের জন্য নিয়ে এসো, আমাদের এই ক্লাব ঘরে পুষে রাখা যাবে। যত সব। আমি চুনির দিকে ফিরে বললাম, বেশ, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। কালই চলো তাহলে, শনিবার আছে। পরদিন সন্ধেবেলা সোমনাথের বাড়ির সামনে যখন পৌঁছালাম, তখন ঘোর ঘোর হয়ে এসছে। প্রকাণ্ড হাতার মাঝখানে বাড়িখানা যেন একেবারে জনশূন্য মনে হলো। বাড়ির বারান্দায় উঠেও কাউকে দেখতে পেলাম না। আমি ও চুনি পরস্পর মুখ তাকাতাকি করতে লাগলাম। চাকর বাকর কেউই নেই, সব গেল কোথায়? হাঁক দেব ভাবছি, এমন সময় ভিতর থেকে খটখট শব্দ শুনতে পেলাম। ভুল হবার নয়, বিলিয়ার্ড বলের ঠোকাঠুকি লাগার শব্দ। আশ্চর্য বোধ হলো, এই ভর সন্ধেবেলা সোমনাথ বিলিয়ার্ড খেলছে। কার সাথে খেলছে? দুজনে ভেতরে প্রবেশ করলাম। কোনো ঘরে এখনো বাতি জ্বালেনি, কেবল বিলিয়ার্ড রুম থেকে আলো আসছে। আমরা নিঃশব্দে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। টেবিলের উপরে সবুজ শেড ঢাকা বাতি তিনটি জ্বলছে। তাদের আলোকচক্রের বাইরে ঘর অন্ধকার। এই আলো অন্ধকারের সীমানায় টেবিলের ধারে দাঁড়িয়ে সোমনাথ আত্মনিমগ্নভাবে কিউয়ের মুখাগ্রে খড়ি লাগাচ্ছে। ঘরে আর কেউ নেই। চুনি বলে উঠল, কি হে, একলাই খেলছো? কে? সোমনাথ চমকে মুখ ফেরালো, তারপর দ্রুত দরজার কাছে এসে সুইচ টিপল। ঘরের অন্য আলোগুলি জ্বলে উঠল। আমাদের দেখে সে প্রথম কিছুক্ষণ নিষ্পলক চোখে চেয়ে রইল, যেন ভালো করে চিনতেই পারল না। আমরাও অপ্রতিভভাবে তার মুখের পানে চেয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝলাম আমাদের সাথে তার মনের সংযোগ এমন পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যে হঠাৎ জোড়া লাগাতে পারছে না। যাই হোক, শেষ পর্যন্ত হাসির একটা চেষ্টা করে সে বলল, আরে তোমরা, তারপর হঠাৎ কি ব্যাপার? সোমনাথের গলায় যে সহজ অকৃত্রিম সমাদরের সুর শুনতে আমরা অভ্যস্ত, তা যেন ফুটল না। আমি সংকুচিতভাবে বললাম, ব্যাপার কিছু নয়, তোমার ঘরকন্যা দেখতে এলাম। একাই বিলিয়ার্ড খেলছিলে নাকি? একলা? কথাটা বলেই সে সামলে নিল। মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একলাই খেলছিলাম। এসো বাইরে বসা যাক। ঘরের আলো নিভিয়ে সোমনাথ আমাদের বারান্দায় নিয়ে গিয়ে বসল। এতক্ষণে বাইরেও অন্ধকার হয়ে গিয়েছিল। ঝাউ গাছটাতে অসংখ্য জোনাকি জ্বলছিল। সে বলল, আলো জ্বেলে দেবো নাকি অন্ধকারই বসবে? ক্ষতি কি, অন্ধকারেই বসা যাক। বেতের মোড়ায় তিনজন চুপচাপ বসে আছি, কারো মুখে কথা নেই। হঠাৎ সোমনাথ বলল, চা খাবে?
চুনি উত্তর দিল, না না, আমরা চা খেয়েই বেরিয়েছি। তারপর একবার গলাটা ঝেড়ে বলল, তুমি দিন দিন যেরকম ডুমুরফুল হয়ে উঠছো, ভয় হলো 2 দিন বাদে হয়তো চিনতেই পারবে না। তাই আজ তোমার বাড়িতে রাত কাটবো বলে এসেছি। পুরনো বন্ধুত্ব মাঝে মাঝে ঝালিয়ে নিতে হবে তো। এক মুহূর্ত সোমনাথ জবাব দিল না। তারপর যেন একটু বেশি মাত্রায় ঝোঁক দিয়ে বলে উঠল, তা বেশ তো, তা দাঁড়াও আমি আসছি। কোথায় যাচ্ছ? বাবুর্চিকে খবর দিই, তোমাদের খাবারের ব্যবস্থা করতে হবে তো। সোমনাথ উঠে গেল। মনে মনে ভারী কোনটা বোধ করতে লাগলাম। বন্ধুত্বের দাবিতে আতিথ্য গ্রহণ করতে গিয়ে অপরপক্ষের মনে অনাগ্রহের আভাস পেলে গ্লানির আর অন্ত থাকে না। সোমনাথ বাইরে হৃদ্যতার ভান করছে বটে, কিন্তু মন থেকে আমাদের সহচর্য চায় না, তা বুঝতে কষ্ট হলো না। আগেকার অবাধ স্বচ্ছন্দ আত্মীয়তা বোধ আর নেই। আর শুধু তাই নয়, আমরা হঠাৎ এসে পড়ায় সে বিশেষ বিব্রত হয়ে পড়েছে, যেন তার সুনিয়ন্ত্রিত কার্যধারায় আমরা বিঘ্ন ঘটিয়েছি। চুনি খাটো গলায় বলল, কি হে, কীরকম মনে হচ্ছে? সুবিধের নয়, ফিরে গেলেই মনে ভালো হতো। উফ, থাকতে হবে। চুনি আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। পরিপূর্ণ অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। অস্পষ্ট শব্দে বুঝলাম সোমনাথ ফিরে এসে মোড়ায় বসল। মোড়ার মচমচ শব্দ যে শুনেছিলাম তার শপথ করে বলতে পারি। চুনি সহজ আলাপের সুরে সোমনাথকে উদ্দেশ্য করে বলল, তারপর একলা থাকতে কোনো কষ্ট হচ্ছে না? সোমনাথ উত্তর দিল না। এই সময় কেন জানি না আমার ঘাড়ের রোঁয়া হঠাৎ শক্ত হয়ে খাড়া হয়ে উঠল। চুনি হয়তো কিছু অনুভব করে থাকবে। কিছুক্ষণ স্তব্ধ থেকে সে হঠাৎ দেশলাই জানল। দেখলাম সোমনাথের মোড়ায় কেউ বসে নেই। দেশলাইয়ের কাঠি শেষ পর্যন্ত জ্বলে আস্তে আস্তে নিভে গেল। অবরুদ্ধ নিঃশ্বাস মোচন করে চুনি মৃদু স্বরে বলল, প্রতিধ্বনি? এইবার সোমনাথের স্পষ্ট পদশব্দ শুনতে পেলাম। শব্দটা কাছে আসলে চুনি বলে উঠল, সোমনাথ, হ্যাঁ। আলোটা জ্বেলে নাও ভাই, অন্ধকার আর ভালো লাগছে না। কথা শেষে হাসতে গিয়ে তার গলাটা কেঁপে গেল। বারান্দার আলো জ্বেলে দিয়ে সোমনাথ এসে বসল। সাদা ঢাকনির মধ্যে মৃদু শক্তি বাল্ব স্নিগ্ধ আলো বিকীর্ণ করতে লাগলো। অন্ধকারের চেয়ে অনেক ভালো, তবু পরস্পরের মুখ দেখা যায়। সোমনাথ বলল, বাবুর্চিকে বলে এলাম, শুধু মুরগির কারি আর পরোটা, তার বেশি কিছু জোগাড় হয়ে উঠল না। ইতিমধ্যে যে ক্ষুদ্র ব্যাপারটি ঘটেছিল তার উল্লেখ না করে চুনি বলল, যথেষ্ট যথেষ্ট। অমৃতের ব্যবস্থা থাকলে 5 রকম রঞ্জনের দরকার হয় না। কিন্তু তুমি বাবুর্চি রেখেছো যে? সোমনাথ একটু চুপ করে থেকে বলল, রাখিনি ঠিক, বাড়ির যে বুড়ো চৌকিদারটা ছিল সেই রেঁধে দেয়। রাঁধুনি বামুন পেলে না? দরকার বোধ করি না, আমি একলা মানুষ। তা চাকরও তো দেখছি না, চাকর রাখনি কেন? রেখেছিলাম একজন, কিন্তু রইল না। চুনি মোড়া টেনে নিয়ে সোমনাথের কাজ ঘেঁষে বসল। বলল, আসল কথাটা কি বলো তো সোমনাথ, বাড়িতে কিছু আছে না? মুখে একটা বিস্ময়ের ভাব এনে সোমনাথ বলল, কি থাকবে? সেই কথাই তো জানতে চাইছি। শহরের এক টেরেই পুরনো বাড়ি, চাকর বাবন থাকতে চাইছে না। কিছু থাকা বিচিত্র নয়। সোমনাথের চোখের উপর অদৃশ্য পর্দা নেমে আসলো। সে হাসবার একটা ব্যর্থ চেষ্টা করে বলল, পাগল না খ্যাপা, ওইসব কিছু নয়। আসলে শহর থেকে দূরে পড়ে, তাই চাকর বাকর থাকতে চায় না।
বুঝলাম কিছু বলবে না। ইচ্ছা করলে যে অনেক কিছু বলতে পারে তাও বোঝা গেল, কারণ সোমনাথ মনের ভাব গোপন করতে পারে না, মুখে চোখে প্রকাশ হয়ে পড়ে। কিন্তু লোকাতে চায় কেন? যা সে জেনেছে তার অংশীদার রাখতে চায় না, কৃপণের মতো একা ভোগ করতে চায়, নাকি অবিশ্বাসের ব্যঙ্গ বিদ্রুপের ভয় বলতে চায় না? চুনি কিন্তু ছাড়বার পাত্র নয়। সোজাসুজি জেরায় ফল হলো না দেখে সে অন্য পথ ধরল। কিছুক্ষণ এ কথা সে কথার পর হানাবাড়ি সম্বন্ধে নিজের থিওরির কথা পারল। বেশ ফলাও করে লেকচারের ভঙ্গিতে ব্যাখ্যা করে নিজের থিওরির সম্ভাব্যতা প্রমাণ করতে লাগল। সোমনাথও দেখলাম এক মনে গালে হাত দিয়ে শুনছে। ইতিমধ্যে আমাদের চারপাশে যে একটি অতীন্দ্রিয় ব্যাপার ঘটতে আরম্ভ করেছে তা হয়তো এরা দুজনে জানতে পারেনি। প্রথমে আমিও লক্ষ্য করিনি, কিন্তু হঠাৎ এক সময় মনে হলো কারা নিঃশব্দে এসে আমাদের ঘিরে দাঁড়িয়ে একাগ্র মনে চুনির কথা শুনছে। চোখে কিছু দেখলাম না, এমনকি কানে কিছু একটা শুনেছিলাম এমন কথাও জোর করে বলতে পারি না। তো কেমন করে এই অদৃশ্য আবির্ভাবের কথা জানতে পারলাম তা আমার কাছে এক প্রহেলিকা। কিন্তু জানতে যে পেরেছিলাম তাতে বিন্দু মাত্র সংশয় নেই। এটা অনুমান বা উত্তেজনাজনিত কল্পনার রূপায়ণ নয়, স্পর্শ করবার মতো অত্যন্ত বাস্তব অনুভূতি। অপরিস্ফুট আলোকে তাদের দেখতে পাচ্ছি না বটে, কিন্তু তারা যে আমাদের গা ঘেঁষে দাঁড়িয়ে উৎকর্ণভাবে চুনির কথা শুনছে এটা প্রত্যক্ষ অনুভূতির মতোই সত্য। ক্রমে একটি অতি মৃদু সুগন্ধ নাকে আসতে লাগলো। তাজা ফুলের বা আতর এসেন্সের গন্ধ নয়, পপৌরির মতো একটু বাসি অথচ সুমিষ্ট সৌরভ। ধীরে ধীরে গন্ধ স্পষ্টতর হতে লাগলো। তখন বুঝতে পারলাম জিয়ানো ল্যাভেন্ডার ফুলের গন্ধ। চুনি তখনও থিওরি ব্যাখ্যা করছিল, তাই গন্ধ নাকে গেলেও সে বোধহয় তা লক্ষ্য করেনি। আলোচনা শেষ করে সে বলল, অবশ্য এটা আমার মন গড়া কাল্পনিক থিওরি, তবু কিছু ভিত্তি কি আর নেই? তোমার কি মনে হচ্ছে? সোমনাথ মুখ তুলে বোধহয় কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল। চুনি সচকিতভাবে চারিদিকে চেয়ে বলল, গন্ধ? কিসের গন্ধ? আমি বললাম, পেয়েছো তাহলে, ল্যাভেন্ডারের গন্ধ। সোমনাথের চোখের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ধর্মর করে উঠে দাঁড়িয়ে বলল, ল্যাভেন্ডারের গন্ধ? না না, ও তোমাদের ভুল। গন্ধ কই? আমি তো কিছু পাচ্ছি না। সত্যি পাচ্ছ না? না, কিচ্ছু না বলে সজোরে মাথা নাড়ল। সে যেন জোর করেই গন্ধটা উড়িয়ে দিতে চাইছে, কিন্তু গন্ধকে উড়িয়ে নিয়ে গেল অন্য জিনিস। হঠাৎ একটা দমকা হাওয়া বাড়ির ভিতর দিক থেকে এসে সমস্ত গন্ধটুকু এক নিমিষে ভাসিয়ে নিয়ে চলে গেল। বিস্মিতভাবে বাইরের দিকে তাকালাম। ঝাউ গাছের জোনাকি মণ্ডিত বিরাট দেহ অন্ধকারে চোখে পড়ল। ঝাউ গাছ একেবারে নিস্তব্ধ। অল্পমাত্র বাতাস বইলে যে গাছ মর্মরধ্বনি করে ওঠে তার শব্দমাত্র নেই। সোমনাথ আবার মোড়ায় বসে পড়েছিল। চুনি প্রখর জিজ্ঞাসু নেত্রে চারিদিকে দেখছিল। আমি নিম্নস্বরে বললাম, চলে গেছে। যারা এসেছিল তারা আর নেই। চুনি, গন্ধটাও কি প্রতিধ্বনি?
তারপর অনেক এলোমেলো কথার মধ্যে খাওয়ার আগের ঘন্টা দুয়েক সময় কেটে গেল। সোমনাথ মুহ্যমান হয়ে রইল। আমরাও মনের মধ্যে নামহীন অস্বাচ্ছন্দ্য নিয়ে বসে রইলাম। অসাধারণ আর কিছু অনুভব করলাম না। যারা এসেছিল তারা যেন আমাদের অধিকার বহির্ভূত কৌতূহল দেখে সন্ত্রস্তভাবে চলে গিয়েছে। নিঃশব্দে আহার শেষ হলো। বুড়ো চৌকিদার পরিবেশন করল। অনুভবে বুঝলাম সেও আমাদের ওপর খুশি নয়। তার সাদা ভ্রু দুটি নীরবে আমাদের ধিক্কার দিতে লাগলো। অবরোধের পর্দার ভিতর উঁকি মারবার চেষ্টা করে আমরা যেন বর্বরচিত অশিষ্টতা দেখিয়েছি। বারান্দার এক প্রান্তে 3টি ক্যাম্পখাট পেতে শোয়ার ব্যবস্থা হয়েছিল। তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কোনো মতে রাত্রিটা কাটলে যেন বাঁচা যায়। 3 জনে পাশাপাশি শুয়ে আছি, কথাবার্তা নেই। চুনি শুয়ে শুয়ে সিগারেট টানছে। অন্ধকারে তার সিগারেটের আগুন উজ্জ্বল হয়ে আবার নিস্তেজ হয়ে পড়ছে। সোমনাথ একেবারে নিশ্চল হয়ে আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। কয়েকটা জোনাকি আমাদের বিছানার চারপাশে উড়ে উড়ে যেন পাহারা দিচ্ছে। নানা কথা মনে আসতে লাগলো। আজ যা যা ঘটেছে চুনির থিওরির সাথে তা একেবারে বেখাপ্পা নয়। তবু যারা চুনির কথা শুনছিল তারা কি শুধুই অতীতের প্রতিবিম্ব? সোমনাথ এই বিষয়ে এমন একগুঁয়েভাবে নীরব কেন? অতীতের ছায়ার সঙ্গে বর্তমানের মানুষের এমন সাক্ষাৎ সম্বন্ধ ঘটে কি করে? আর যদি সজীব স্বতন্ত্র আত্মা হয় তবে ওরা কারা? ল্যাভেন্ডার ফুলের গন্ধ কেন আসলো? সেকালে ইংরেজ মেয়েদের ল্যাভেন্ডার ফুলে একটা শৌখিনতা ছিল শুনেছি। সেই গন্ধ অতীতের কোন দেহ সৌরভের সাথে মিশে ভেসে এলো। বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। এক মুহূর্তে সমস্ত চেতনা সতর্ক হয়ে জেগে উঠল। কিছুক্ষণ নিস্পন্দভাবে শুয়ে রইলাম। তারপর বাড়ির ভেতর থেকে পরিচিত খটখট শব্দ কানে এলো। ঘাড় তুলে দেখলাম চুনি বিছানায় উঠে বসেছে। সে নিঃশব্দ পায়ে উঠে এসে আমার কানে কানে বলল, শুনতে পাচ্ছ? সোমনাথ বিছানায় নেই, কখন উঠে গেছে। এসে দেখা যাক, শব্দ করো না। তন্দ্রার মধ্যে 1 ঘন্টা কেটে গিয়েছে। রেডিয়ামযুক্ত হাত ঘড়ি দেখে বুঝতে পারলাম রাত্রি 11:30। অন্ধকারে পা টিপে দুজনে বিলিয়ার্ড ঘরের দিকে চললাম। দ্বার পর্যন্ত গিয়ে আমরা আর অগ্রসর হলাম না। টেবিলের উপর তেমনই 3টি আলো জ্বলছে, বাকি ঘর অন্ধকার। সোমনাথ টেবিলের ওপর ঝুঁকে বল মারছিল। তার মুখ স্পষ্ট দেখতে পেলাম। মুখের চেহারা একেবারে বদলে গিয়েছে। সন্ধেবেলার সেই অবসাদগ্রস্ত মুহ্যমান ভাব আর নেই। চোখের দৃষ্টি উজ্জ্বল। খেলার আনন্দ প্রতি অঙ্গ সঞ্চালনে ফুটে বের হচ্ছে। মনে পড়ল কয়েক মাস আগে সোমনাথ এমনই ছিল। বাড়ি কিনবার পর থেকে তার এই প্রাণখোলা আমোদে মেতে ওঠা মূর্তি আর দেখিনি। বল মেরে সোমনাথ লঘু কণ্ঠে হেসে উঠল।
তারপর নিজেই সচকিতে ঠোঁটের উপর আঙুল রেখে মৃদু স্বরে কি একটা বলল। পরক্ষণে আরেকটি সুমিষ্ট হাসির শব্দ কানে এলো। হয়তো এটা সোমনাথের হাসির প্রতিধ্বনি, কিন্তু পর্দায় ও মিষ্টতায় এত প্রভেদ যে রমণী কণ্ঠের হাসি বলে ভ্রম হয়। খেলা চলতে লাগলো। সোমনাথ একা খেলছে, কিন্তু তবু যেন একা খেলছে না, কারোর সঙ্গে কৌতুকপূর্ণ প্রতিযোগিতা চলছে। সম্মোহিতের মতো দরজার বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সোমনাথ খেলছে, মৃদু স্বরে কারোর সাথে কথা বলছে, সন্তর্পণে গলা নামিয়ে হাসছে। প্রতিধ্বনিও তার সাথে তাল রেখে চলছে। কখনো ভারী গলায় গম্ভীর আওয়াজ হচ্ছে, আবার কখনো কোমল কণ্ঠের অর্ধোচ্চারিত মৃদু ভাষণ কানে কানে অর্থহীন কথা বলে যাচ্ছে। সমস্তই যেন চুপি চুপি, লুকিয়ে লুকিয়ে আমোদ কৌতুক চলছে। তাই রঙ্গরস আরও গাঢ় হয়েছে। বুঝতে পারলাম আমরাই এই লুকোচুরির লক্ষ্যবস্তু। আমাদের জন্যই এরা প্রকাশ্যে মজলিস জমাতে পারছে না। সন্ধ্যাবেলায় এসে রঙ্গভঙ্গ করেছিলাম, পাছে জেগে উঠে আবার বিঘ্ন করি। তাই গভীর রাত্রে এই ত্রস্ত সতর্কতা। আমাদের পাশ দিয়ে কি একজন চলে গেল। চুনি নিঃশব্দে আমার হাত ধরে টেনে নিল। ফিরে এসে বিছানায় বসলাম। চুনি জিজ্ঞেস করল, সোমনাথ ছাড়া আর কাউকে দেখতে পেলে? না, চোখে দেখিনি, কিন্তু জানি, কিন্তু সেগুলো যে আমাদের কল্পনা নয় তার প্রমাণ কি? সোমনাথ হয়তো পাগল হয়ে গেছে, তাই নিজের মনে হাসছে, কথা বলছে। কিন্তু গন্ধ, আওয়াজ, এগুলো কি? এগুলো প্রতিধ্বনি হতে পারে। হয়তো এই প্রতিধ্বনি সোমনাথকে পাগল করে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা চোখে কিছু দেখিনি, শুধু শব্দ আর গন্ধ। অতীতের কতগুলো শব্দগন্ধ এই বাড়িটাকে আঁকড়ে ধরে আছে। তাতে দেহবিমুক্ত স্বতন্ত্র আত্মার অস্তিত্ব প্রমাণ হয় না। প্রমাণ যে হয় তার পরিচয় সঙ্গে সঙ্গে পেলাম। জোনাকির উল্লেখ আগে কয়েকবার করেছি। এখন দেখলাম কয়েকটা জোনাকি আমাদের মুখের সামনে এসে শূন্যে তাল পাকাতে লাগলো। তাদের সঞ্চরমান নীল আলো ক্রমশ ঘনীভূত হয়ে জমাট আকার ধারণ করছে। দেখতে দেখতে একখানি মুখ ওই জোনাকির আলোয় শূন্যে ফুটে উঠতে লাগলো। কেমন করে এটা সম্ভব হলো জানি না, কিন্তু একটি পাংশু নীলাভ নারী মুখ স্পষ্ট আমাদের চোখের সামনে ফুটে উঠল। যেন অন্ধকারের পটে জোনাকির আলো দিয়ে একটা ছবি আঁকা হচ্ছে। মোমে গড়া মুখোশের মতো নিশ্চল মুখ, কিন্তু চোখে কটাক্ষ রয়েছে। ক্ষণিকের জন্য একটি জীবন্ত মানসিক অস্তিত্বের স্পর্শ অনুভব করলাম। তারপর জোনাকিরা ছত্রভঙ্গ হয়ে গেল। দেহের সমস্ত পেশি শক্ত করে রইলাম। বুকের স্পন্দন দপদপ করে কণ্ঠের কাছে ধাক্কা খেতে লাগলো। কতক্ষণ এভাবে কেটে গেল জানি না। আমি প্রথমে কথা বললাম, চুনি, এবার চোখে দেখা হয়েছে? এটাও কি প্রতিধ্বনি? চুনি উত্তর দিল না। আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়ল। পরদিন সকালে বিলিয়ার্ড রুমে দাঁড়িয়ে সোমনাথের কাছে বিদায় নিলাম। চুনির চোখের কোলে
কালি পড়েছিল। সম্ভবত আমার মুখখানাও নিশ্চিহ্ন ছিল না, কিন্তু আয়নার অভাবে নিজের অবস্থা ঠিক বুঝতে পারছিলাম না। চুনি বলল, একটা রাত্রি তোমাকে খুব জ্বালাতন করলাম। আরে না না, সে কি কথা? যা হোক, আমাদের দিক থেকে অভিযান একেবারে নিষ্ফল হয়নি। কতগুলো নতুন অভিজ্ঞতা লাভ করা গেল। আমাদের দুঃখ শুধু এই যে তুমি তোমার অভিজ্ঞতা আমাদের কাছে লুকিয়ে রাখলে, প্রকাশ করলে না। সোমনাথ কুণ্ঠিত চোখে চেয়ে রইল। আমার থিওরি কাল তোমায় বলেছি, সেটা সত্যি কি না ইচ্ছা করলে তুমিই বলতে পারতে। কি কি বলতে পারতাম? সোমনাথ ঢোক গিলল। এখনও বলতে পারো। কাল রাত্রে আমরা যা যা অনুভব করেছি সেগুলো কি এই বাড়িতে সঞ্চিত কতগুলি স্মৃতির ছায়া, না সত্যিকার জীবন্ত কিছু আছে? সোমনাথ কোনো উত্তর দিল না, ঘাড় হেঁট করে বসে রইল। উত্তর দিল প্রতিধ্বনি। কানের কাছে চুপি চুপি বলল, আছে 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 আছে। শুনলেন আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভূতান্বেষী বরদা সিরিজের প্রতিধ্বনি। গল্পের সূত্রধর ও গল্প পাঠে নীল, সোমনাথের চরিত্রে মোহন, চুনির চরিত্রে সুমন, অন্যান্য চরিত্রে নীল, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইন নীল, সমগ্র পরিচালনায় মেঘা ও নীল। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে।